This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলার শিক্ষা, জোটবদ্ধতা, বিপদে পড়লে একসঙ্গে বিপদের মোকাবিলা করার দরকার, এরকম একটা বিষয় তো ছোটোবেলার থেকে আমাদের মগজে গেঁথে দেওয়া হয়েছিল, যাতে বিপদ এলে এই মগজাস্ত্রটা বিকল হয়ে না পড়ে, বরং মাথা কাটিয়ে সদল বলে যদি ঝাঁপিয়ে পড়া যায় তাহলে বিপদকে দূরে ভাগানোও যায়। মনে রাখিনি আমরা সব সময়, সেটা আমাদের দোষ, সেটা শিক্ষার দোষ না। কিন্তু যাদের মনে রাখার তারা তো মনে রাখে এবং সেটা কাজেও লাগায়। দেখলেন তো ওই ওড়িশার কেন্দ্রাপাড়ার একটা নদীতে একটা বাঁদরকে টেনে নিয়ে গেছিল কুমির, আর তারপর যে জিনিসটা দেখা গেল সেটা তো অসাধারণ। ঝাঁকে ঝাঁকে বাঁদর সবাই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে ওই সাঁতার কেটে কুমিরকে তাড়া করেছে। এবার তারা শেষ পর্যন্ত কুমিরের মুখের গ্রাসটা কেড়ে নিতে পেরেছে কিনা, সঙ্গীকে বাঁচাতে পেরেছে কিনা সেটা জানি না, কিন্তু সেটা তো বড় কোনো কথাও নয়। বড় কথাটা ওই ঝাঁপিয়ে পড়াটা। কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছিল না যে সেই ছোটোবেলায় যখন এই বিষয়গুলো শিখেছিলাম, সেগুলো যখন বড় বয়সে এসে আমাদের বলার জন্য আমাদের মনে হতো যে প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম, এরকম একটা জায়গায় আমরা ব্যাপারটাকে নিয়ে যাই, তাহলেই হয়তো আমরা জিততে পারবো। জোটবদ্ধতা। কিন্তু বানর সেনারা যে জিনিসটা করে বসেছে সেটা মানুষ সবসময় করে কি আজকাল? দেখুন, বাঁদরদের এই লড়াই দেখে যদি মানুষজন উত্তেজিত পড়ে এবং মানুষ তারাও হঠাৎ করে বলতে শুরু করে যে আয় আরও বেঁধে বেঁধে লড়ি, এবং সত্যি সত্যি হাতে হাত ধরে লড়তে নেমে পড়ে, তাহলে কি হবে বলুন তো? কি হবে সে কথাটা না বললেই নয়, এটা তো বুঝতে পারছি, কিন্তু এটুকুনি তো বোঝা যায়, নির্দিষ্ট করে কোনটা হবে তার থেকেও বড় কথা বহু হিসেব বেহিসেবই হয়ে যাবে। ধরুন আমাদের রাজ্যটা একটা নদী, এটা বুঝিয়ে বলি আর কি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই নদীতে কুমির হলো এসআইআর। এবার এই অবধি বলেছি বলে আপনারা আবার এটা ভাববেন না এসআইআর, কুমির নদীতে, তাহলে খাল কেটে কুমির কে আনলো, মানে নদী কেটে কুমির কে আনলো, এরকম একটা ব্যাপার। এই প্রশ্নগুলো করবেন না, এটা কিন্তু স্বাভাবিক একটা প্রসিডিওর, সংবিধান সম্মত একটা পদ্ধতি। এবার দেখুন, শুরুতে একটা ধারণা ছিল যে এসআইআর তার কাজ কি, ওই অবৈধ অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি আর রোহিঙ্গাদের কপাকপ ধরে ফেলা, আর তারপর ভোটার তালিকা অনুপ্রবেশকারী শূন্য করে একটা বিশুদ্ধ, ওই গঙ্গাকে যেরকমভাবে মাঝে মধ্যে আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যানে দেখি না, পরিশুদ্ধ করার একটা বিষয় হয়, বিশুদ্ধ গঙ্গা, তো সেরকম একটা কিছু করা, সেরকমই একটা পরিষ্কার একটা ভোটার তালিকায় পরিণত করা। তার মধ্যে থেকে যা ছুটকো চাটকা ওই মৃত, ডুপ্লিকেট, এ সমস্ত নামঠাম রয়েছে সেগুলোকেও বাদ দেওয়া। সোজা কথা এটাই তো প্রাথমিকভাবে ধারণাটা ছিল, অর্থাৎ গোটাটাই ছিল একটা সাংবিধানিক প্রক্রিয়া। এবার শুধুই সাংবিধানিক ছিল নাকি রাজনৈতিক ব্যাপারটাও এর সঙ্গে জড়িত ছিল, এটা কিন্তু ভেবে দেখার বিষয়, জানেন তো। কারণ এর ফলে একটা লাভ ক্ষতির অঙ্ক সব রাজনৈতিক দলই তো কষছিল। কিন্তু আজ এসআইআরের শুনানির তৃতীয় দিন তৃণমূল বলছে এই বাংলাদেশি ধরাটরার ধারণাটা, এগুলো লক্ষ্য টক্ষ্য আসলে ছিলই না, ওগুলো সব ভাঁওতা। এসআইআরের আসল লক্ষ্য নাকি আসলে এই বয়স্ক আর অসুস্থ মানুষজন, তাদের হয়রানি করাটাই নাকি এসআইআরের আসল লক্ষ্য। এবার তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য যে হাওয়ায় ভাসছে না, সেটা তো শনিবার এই শুনানি শুরুর দিন থেকেই দেখা যাচ্ছে। দেখুন, সারাদিন ধরে আপনাদের যা দেখিয়েছি, কী সব ছবি দেখছিলাম আর অসম্ভব অস্বস্তি লাগছিল। বয়স্ক সব মানুষজন সারাদিন ধরে এইভাবে এসে লাইনে দাঁড়াচ্ছেন মানে কি, আসাটা কঠিন হয়ে যাচ্ছে। কাউকে প্রচুর টাকা দিয়ে এখানে আসতে হচ্ছে, কেউ নাতির কোলে চেপে আসছেন। ভাবা যায় না এরকম ছবি যে দেখতে হবে, আমরা সত্যিই ভাবিনি।
দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এসআইআর এর শুনানি চলছে, সেই প্রায় প্রত্যেকটা জায়গাতেই এরকম কিন্তু বয়স্ক, প্রায় অথর্ব, ব্যথায় যন্ত্রণায় কাবু মানুষজনের দেখা মিলেছে। এবার আপনি বলতেই পারেন, এরা তো ভোটার হলে তো ভোট দিতে যাবেন, ভোটার হলে ভোট না দিয়েও নাগরিক থাকা যায়, কিন্তু এই ভোটার তালিকায় নাম না তুললে নাগরিক থাকাটাই যে অবৈধ হয়ে যাবে, এই ভয়টা তো সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। এই জন্যই তো এসআইআর এর আরেকটা নাম আতঙ্ক হয়ে গেছে এখন। দেখুন, এই সমস্ত মানুষজন যেমন নিজেদের বৈধ ভোটার প্রমাণে মরিয়া চেষ্টা করছেন, সেই সময় এটাও তো মনে হচ্ছে এই শুনানি পর্বে এসে এসআইআরকে রাজনৈতিক বা সাংবিধানিক বিষয়গুলোর বাইরেও একটা নাগরিক সমস্যা বলে মনে হচ্ছে। এবং সেটা যদি হয় এবং তারা যদি এই সবাই মিলে একদম উল্টো মুখে ঝাঁপিয়ে পড়েন, তারা করতে শুরু করেন, তাহলে কিন্তু এটা তৃণমূলের পক্ষে ভালো হয়েও যেতে পারে। তাদের মনে হতেই পারে তাদের কথাটা মানুষের মনে গেঁথে দেওয়া গেছে, কারণ তৃণমূল তো এই গোটা বিষয়টার থেকে রাজনীতিকে সরিয়ে রেখে এই সামাজিক জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে, কারণ তারা জানে তাতে আখেরে রাজনৈতিক লাভই লুকিয়ে রয়েছে। কাউকে আনা হয়েছে পাঁজা কোলা করে, কাউকে আনা হয়েছে ভ্যানে চাপিয়ে, কেউ আসছেন কোনো রকমে লাঠিতে ভর করে, কাউকে আবার আসতে হলো 5,000 টাকা খরচ করে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে। এসআইআর এর গেরোয়ে চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। কাটোয়ার 109 বছরের বৃদ্ধা ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিংয়ে নাতিরা। বাড়িতে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। ছোট থেকেই দুপায় সমস্যা, লাঠি ধরে হাঁটাচলা করতে হয়। এই অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে বাঁকুড়ার হরিয়ালগাড়ার বাসিন্দা বছর 40-এর বাপি বাগদিকে। হয়রানি হয়েছে তো, টোটো করে আসা যাওয়া করলাম। দাঁড়িয়ে থাকতে পারেন না? কষ্ট হয়? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারি না, অসুবিধা হয়। কমেছে হাঁটার শক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে তমলুকের শুনানি ক্যাম্পে বৃদ্ধা। আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। বারাসাতের ছোট জাগুলিয়ে আবার 5,000 টাকা গাড়ি ভাড়া করে এসআইআর এর শুনানিতে 3 বৃদ্ধা। বয়সের ভারে নামতে পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও নামানো যায়নি তাঁদের। বেহালার পর্ণশ্রীতে মায়ের এই কেসটা রয়েছে, উনি তো হাঁটতে পারেন না, তো কিন্তু বিএলও বলেছিলেন যে আসতেই হবে, না হলে না পরবর্তীকালে প্রবলেম হতে পারে, তো সেই কারণে আসতেই যেহেতু হবে, তাই জন্য যেভাবেই হোক, ক্যাব করে হোক, গাড়ি করে হোক, আসতে হবে। পা ফুলে রয়েছে অসুস্থ বৃদ্ধার, তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। শুনানি নিয়ে হয়রানের ছবি বর্ধমান শহরেও। পাঁজা কোলা করে শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। ভবানীপুরে আবার নামের বানান ভুলে শুনানিতে ডাক পড়েছিল 82 বছরের বৃদ্ধের। জবু থবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির হন তিনি। তারকেশ্বরে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অশীতিপর বৃদ্ধাকে আনা হয়েছে শুনানিতে। এই ছবিগুলো তো দেখলেন, এই ছবিগুলোই বলে দিচ্ছে যে বাস্তব পরিস্থিতিটা ঠিক কীরকম, কিভাবে মানুষজন মরিয়া হয়ে যাবতীয় অসুবিধা সত্ত্বেও ওই শুনানির লাইনে দাঁড়ানোর চেষ্টা করেছে। আর যদি তাদের মনে হয় যে এত কিছু করেও তাদের অস্তিত্বটাই সংকটের মুখে পড়ে আছে, তাহলে পুরুলিয়ার পাড়া বিধানসভায় এক বৃদ্ধ আজ আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি হচ্ছে এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই ওই বৃদ্ধ টেনশন করছিলেন, আর সেই টেনশনেই নাকি আজ ওই বৃদ্ধ এক ট্রেনের সামনে ঝাঁপ দেন। এবার দেখুন, বিজেপি বলছে দুর্ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে, এটা তারা বলতে পারে, কিন্তু যে ছবিগুলো চারপাশে দেখেছেন তারপরে এই কথা বললে চিড়ে ভিজবে কি? কারণ পুরুলিয়ার পাড়ায় যদি আত্মহত্যা না করে ওই বৃদ্ধ দুর্ঘটনাতেও মারা গিয়ে থাকেন, তার মতো আরও অনেক অসংখ্য বয়স্ক মানুষ তারা যে শুনানিতে ডাক পেয়ে এই একই রকম নাজেহাল হয়েছেন, এটাও তো প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। এবার এসআইআর এর কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী, এই প্রচারটা যদি হতে থাকে, সাধারণ ভোটাররাও পাল্টা ঝাঁপ দেবেন না তো?
ওই কুমিরের মুখে পড়ায় একজন বাঁদরকে বাঁচাতে যেরকম সব বাঁদররা নদীতে ঝাঁপিয়েছিল, তেমনি বয়স্ক অসুস্থ ভোটারদের অসুবিধার কথা ভেবে এবং তা এই অসুবিধাটা জেনে বুঝে করা হচ্ছে, এইরকম একটা ধারণা যদি মানুষের মনের মধ্যে ঢুকে যায়, তাহলে একটা মাস প্রোটেস্ট মানে একটা নাগরিক প্রতিবাদ সংগঠিত হয়ে যাবে না তো? এবার দেখুন, প্রতিবাদ বা আন্দোলন সংগঠিত করার চেষ্টা যে হচ্ছে না তা তো নয়। তৃণমূল তো এই মানবিক জায়গাটাই ধরে নিয়েছে। খেয়াল করে দেখুন, শুরুর থেকেই তৃণমূল এসআইআরের একটা বিরোধিতার জায়গায় চলে গেছিল। যে কারণেই হোক, তারা বলার চেষ্টা করেছিল, খুঁজে নিয়েছিল কোন জায়গাটার থেকে এই এসআইআরের বিরোধিতা করা যায়। তারা প্রাথমিকভাবে ঠিক করে নিয়েছিল এই এসআইআরটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই এসআইআরটা আসলে এত ছোট সময়ের মধ্যে হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে সঠিকভাবে করাই সম্ভব নয়। অথচ সেই সময় মানুষজন কিন্তু এই এসআইআরকে একটা সাংবিধানিক প্রক্রিয়া পদ্ধতি হিসেবেই নিয়েছিল। তাদের মনে হয়েছিল যে এটা করার দরকার আছে। তার কারণ এক্ষেত্রেও আপনাদের মাথার মধ্যে এটা ঢুকেই যাবে যে এক্ষেত্রে একটা সংখ্যালঘুর একটা হিসেব চলে এসেছিল। এই হিসেবটা কিন্তু ধর্মের ভিত্তিতে না, এই হিসেবটা অনুপ্রবেশকারী আর এখানকার সত্যিকারের নাগরিক, এই যে ফারাকটা, সেই ফারাকটা আরও নির্দিষ্ট করে বললে অবৈধ ভোটার আর বৈধ ভোটারের ফারাকটা। কোথাও গিয়ে মানুষজনের মনে হচ্ছিল যে সত্যিই তো আমাদের এই ভোটার তালিকায় ঢুকে পড়ে বহু অবৈধ ভোটার, যারা আমাদের দেশের বাসিন্দাই নয়, তারা এসে আমাদেরই করের টাকায় খাচ্ছে, পড়ছে, সুবিধা নিয়ে চলে যাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। নাহলে তো একটা সময় এরকম দাঁড়াবে যে সত্যি সত্যি আমরাই নিজ ভূমে পরবাসী হয়ে গেলাম। হয়তো আমাদের এই দেশটাই আমাদের হাতের বাইরে চলে গেল, জনবিন্যাস বদলে যাচ্ছে, এটা কিন্তু সবারই চোখে পড়ছিল টুকটাক। সুতরাং মানুষজন কিন্তু মোটের ওপর এসআইআর নিয়ে আতঙ্কিত ছিল, ভয় ছিল, কাগজপত্র দিতে পারবো তো, কি হবে, আমার নামটা থাকবে তো। কিন্তু তা সত্ত্বেও প্রাথমিকভাবে তারা কিন্তু যেভাবেই হোক সহযোগিতা করছিল। দেখুন, এই জায়গাটা তৃণমূল বুঝতে পারেনি তা তো নয়। প্রাথমিকভাবে তৃণমূল যে আন্দোলনটা করছিল সেটা এই জন্যে হয়তো সেইভাবে দানা বাঁধেনি এবং বিজেপির পক্ষে সুবিধা হচ্ছিল যে আসলে এটা বাংলাদেশি বা রোহিঙ্গাদের বাঁচাতে আন্দোলন। ওই যখন আমরা দেখেছিলাম যে কাতারে কাতারে মানুষ ওই সীমান্তগুলোতে ভিড় করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, তখন তো মনে হচ্ছিল যে না, একদম ঠিক আছে, এই তো এরা তার মানে আমাদের দেশের মধ্যে বসেছিল, এটা বাস্তব, তাহলে এটা তো সত্যি সত্যি ছাকরি দিয়ে ছেঁকে বার করা উচিত। রাজনৈতিক জায়গার থেকে গোটা বিষয়টার যে কোনোভাবেই একটা প্রতিরোধ করা সম্ভব নয় বা একটা প্রতিবাদ সংগঠিত করা সম্ভব নয়, সেটা কিন্তু তৃণমূল বুঝতে পারছিল। কিন্তু যখন এই অসুস্থ আর বয়স্কদের এইভাবে ডেকে পাঠানো হলো, এদের অসহায়তার যে ছবিটা চারপাশে দেখা যাচ্ছে, মানুষজনের ওপর যে প্রভাব পড়ছে, এটা তো একটা লোপ্পা ক্যাচের মতো, আর দক্ষ ফিল্ডারের মতো সেই ক্যাচটা তালুবন্দি করে ফেলেছে তৃণমূল। তারা বুঝে গেছে যে এই সামাজিকতার আড়ালে যদি প্রশ্নটা তোলা হয়, তাহলে আলটিমেটলি সেই রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। এবং সেই জন্যই প্রশ্ন উঠেছে যে 80 বছরের বেশি যাদের বয়স বা যারা গুরুতর অসুস্থ বলে মেডিকেল সার্টিফিকেট যে কোনো সময় দিতে পারেন খুব সহজে, এবং সেগুলো দেখে কমিশন সন্তুষ্ট হয়ে তাদের বাড়িতে গিয়ে এই শুনানিটা সেরে নিক না। যদি বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিতে পারেন, এসআইআরের কাজকর্ম করতে পারেন, তাহলে বয়স্ক আর অসুস্থদের শুনানি কেন বাড়ি বাড়ি গিয়ে হবে না? কেন বাড়ি বাড়ি গিয়ে কমিশনের তরফে এই নথিগুলো যাচাই হবে না? এই প্রশ্নটাই তো তৃণমূল তুলতে শুরু করেছে। এবং খেয়াল করে দেখুন, এই প্রশ্নটা কোনোভাবেই সবার ক্ষেত্রে খাটে না, খাটে সেই সমস্ত মানুষজনের ক্ষেত্রে যারা সত্যি সত্যি এই কমিশনের এই সিদ্ধান্তের ফলে রীতিমতো নাকাল হচ্ছেন। ফলে তৃণমূল কিন্তু এই সামাজিক প্রশ্নটা তুলে, অর্থাৎ
রাজনৈতিক তৃণমূল সামাজিক প্রশ্ন তুলে রাজনৈতিক লাভ করার রাস্তায় অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, এবং সেই রাস্তাটা খুলে দিয়েছে কমিশনের এই তুঘলকি সিদ্ধান্ত। দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপড, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? এই হ্যারাসমেন্ট এটা কেন প্রবীণ নাগরিকদের প্রতি হবে? কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই, তাদের শারীরিক অসুবিধার দিকে নজর দেবে না নির্বাচন কমিশন? ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যার, তিনি দয়া করে মানুষকে হ্যারাস্ট করে কোনো পার্টিকুলার রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসে দয়া করে পরিণত হবেন না। দেখুন, এসআইআর যখন শুরু হয়েছিল তখন এসআইআরের উদ্দেশ্য বা কারণটাকে তৃণমূল কিন্তু আঘাত করতে পারেনি, কারণ তারা জানতো যে ওটা সঠিক, তারা সময়ের জায়গাটা ধরেছিল ওই জন্য। আর এইবার তৃণমূল যে জায়গাটাকে ধরেছে, এই জায়গাটাতে তাদের কেউ আঘাত করতে পারবে না বা প্রতিবাদ করতে পারবে না, তার কারণ এই জায়গাটাও সঠিক, লোকে চোখের সামনে দেখতে পাচ্ছে না এই ছবিগুলো, এবং মানুষের মনে এটা কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা বুঝতে পেরেই তো আরও বেশি করে এই বয়স্ক মানুষকে হয়রান করে কার উদ্দেশ্য সাধিত হবে, এই জায়গাটা খুব নির্দিষ্ট করে খুঁচিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা। আরও নির্দিষ্ট করে বললে, রাজনীতির কথা না বলেও রাজনৈতিক বক্তব্যটা ছড়িয়ে দিচ্ছেন। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল, সেখানে পার্থ ভৌমিকরা জানতে চেয়েছেন কেন, কার স্বার্থে, কাকে সুবিধা করে দিতে নির্বাচন কমিশন শুনানিতে সাধারণ মানুষকে হয়রান করলো। এবার তৃণমূল যখন প্রশ্নটা তুলেই দিয়েছে, তখন জানতে ইচ্ছে করছে যে এটা যখন তারা প্রশ্নটা তুলেছে, এমনি এমনি তো তোলেনি। রাজনৈতিক নেতারা হিসেব না কষে তো কোনো প্রশ্ন তোলেন না, সামাজিক প্রশ্ন তুলবেন, কিন্তু তার মধ্যে রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্ক তার মানে তারা কষে ফেলেছেন। আর নিজেরা লাভ করতে না পারলে, নিজেদের লাভ না হলে তৃণমূল কেন কোনো রাজনৈতিক দলই নিজেদের বক্তব্য বা অকারণে কোথাও গিয়ে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর চিন্তা ভাবনাই করে না? আমরা এটা দেখে নিয়েছি, বুঝে গেছি। সুতরাং তৃণমূলও তাদের দায়ে পড়েনি, তখন কমিশনে গিয়ে খুঁচিয়ে ঘা করবে। তাহলে ক্ষতিটা কার আসলে? কমিশনের। নির্বাচন কমিশন তো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। রাজনৈতিক যদি দাবা খেলা হয় আর তৃণমূল যদি দাবারু হয়, তাহলে তাদের প্রতিপক্ষেও তো কোনো না কোনো রাজনৈতিক দলই থাকবে। সেটা কে? এটা অনুমান করার জন্য অবশ্যই কোনো পুরস্কার নেই। একটু খেয়াল করে দেখুন আপনারা, এই নির্বাচন কমিশনের এই কাজের যদি সব ঠিকঠাক হয়, যদি মানুষজনের প্রশংসা পেত, তাহলে বলা হতো এটা নির্বাচন কমিশনের কৃতিত্ব। আমরা বলেছি তো সেই টিএন সেশনের সময় থেকে দুর্দান্ত কাজ করছে নির্বাচন কমিশন। কিন্তু ব্যর্থ যদি কোথাও হয়, যদি কোথাও ক্ষোভ জন্মায়, কোথাও প্রশ্ন জন্মায়, তখন কিন্তু টার্গেট নির্বাচন কমিশন থাকে না, তখন সেটা রাজনৈতিক দল হয়ে যায়। কোন রাজনৈতিক দল? যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, এক্ষেত্রে যেরকম বিজেপি। 2021 সালে 8 দফার বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, আপনাদের মনে আছে? সেই সময় সে ভয়ঙ্কর কোভিড কাল, করোনার দ্বিতীয় ঢেউটা সবে এসছে। সেই সময় ভোট গ্রহণ কেন্দ্রে ওই গোল গোল দাগ কেটে দেওয়া হয়েছিল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে। সে সময় ছিল না কথাগুলো, সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন, কত কথা সেই সময় ঘুরে বেড়াতো। তো তৃণমূল সেই সময় অভিযোগ করেছিল যে বিজেপিকে সুবিধে করে দিতে এই কমিশন এই কোভিডের দ্বিতীয় ঢেউকে অগ্রাহ্য করে ভোটটা চালিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, একটা সামাজিক বিষয়কে সামনে রেখে রাজনৈতিক অভিযোগ তুলে দেওয়া তৃণমূল করেছিল এটা। আর তাতে কমিশনের জানা ক্ষতি হয়েছিল, বিজেপির কতটা ক্ষতি হয়েছিল জানেন? সেই সময় ভোটের হিসেবটা যদি বিজেপি নেতারা কষে থাকেন, তাহলে তারা এবার এই শুনানি পর্বে যদি একই পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিন্তু প্রমাদ গুনবেন, সিঁদুরে মেঘ দেখবেন। এই শুনানি পর্বে বিজেপির স্বার্থে কমিশন মানুষকে হয়রান করছে, এই অভিযোগ ওঠায় কতটা ক্ষতি হতে পারে
আমার ধারণা বিজেপি নেতারা কোষে তারাও পাল্টা কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে পারেন, যাতে বয়স্কদের জন্য একটু হয়রানি কম করা হয়। এটাও হয়তো তারা চাপ সৃষ্টি করতে পারেন, যেটা এই আজকের দিনে যেখানে ভার্চুয়ালি সব কিছু করে ফেলা যাচ্ছে, সেখানে কেন এই শুনানিটাও সেরে ফেলা যাবে না। এবার এই কে মানুষের জন্য কতটা বলেছেন এবং কার চাপে কিছু করছে কমিশন, সেটা তো তারা যে যত ভালোভাবে লোকের সামনে তুলে ধরতে পারবেন, তত লাভ ক্ষতির অঙ্কটা কষাটা সহজ হয়ে যাবে। ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কোনো ভোটারের হয়রানি হোক এটা তো কাম্য নয়, বয়স্কদের হয়রানি হোক এটা কাম্য নয়। যে কেন্দ্রে হচ্ছে সেই কেন্দ্রে অবশ্যই কমিশন ব্যবস্থা নেবে। শুনলেন শঙ্কর ঘোষের প্রতিক্রিয়াটা। বিজেপি নেতার এই প্রতিক্রিয়াই বুঝিয়ে দিচ্ছে কমিশন আসলে ক্ষতিটা কার করছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন কমিশন বিজেপিকে এই চাপের মুখে ফেলছে বা কীভাবে ফেললো? এটা তো খুব স্বাভাবিক বুদ্ধির বিষয়, একটু সচেতন হওয়ার ব্যাপার, সংবেদনশীল হওয়ার ব্যাপার। বয়স্ক বা অসুস্থ মানুষদের যদি বাড়িতে গিয়ে ভোট নেওয়া যায়, তাহলে তাদের নথি যাচাইয়ের কাজটাও তো বাড়িতে গিয়ে সেরে ফেলা যেত। এবার তারা খুব রিজিড, জানেন তো, এই নির্বাচন কমিশনের কর্তারা। তারা আজ সন্ধ্যায় জানিয়েছেন যে ওই যা আছে 85 বছরের ওপর যাদের বয়স বা যারা গুরুতর অসুস্থ, তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে, অথবা অন্তঃসত্ত্বা যারা আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, ওনারা হয়তো বলার সময় সেই কথাটাই বলবেন, 85-র ওপরেই তো বাড়িতে গিয়ে ভোটটা নেওয়া হয়। তার নিচে তো সবাই, মানে 80 থেকে 85-র মধ্যে লোকজন কি অবস্থায় থাকেন, নির্বাচন কমিশনের এই কর্তা ব্যক্তিদের বাড়ির অবস্থা আমি জানি না। সত্যি সত্যি অধিকাংশ আশেপাশের বাড়িগুলোতে যে অবস্থায় থাকেন তারা, তাদের এই সময়ে বেরিয়ে ওই লাইনে অতক্ষণ দাঁড়িয়ে থাকাটা কি পরিমাণ কষ্টকর, সেটা একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। এবার তারা তাহলে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারলেন না যেটা সুরাহা করে, নাকি তাদের মনে হচ্ছিল এখন যদি তারা সুরাহা করে দেন তাহলে মনে হবে যে তারা তৃণমূলের চাপের সামনে মাথা ঝুঁকাতে বাধ্য হলেন? কিন্তু নির্বাচন কমিশন তো ঠিক করে ফেলেছে, তারা পুরো পুষ্পার মতো ঝুঁকে গানে। এবার কমিশন যদি গোটা বিষয়টায় রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্কটা মাথায় না রেখে শুধু একটু মানুষজনের সুবিধার কথাটা ভাবতো, মানুষের ভোটদানের অধিকারটাকে সুরক্ষিত করাই যদি কমিশনের উদ্দেশ্য হয়, প্রথম কথাটা তো মানুষ, তাহলে আজকে এই রকম জায়গায় গোটা বিষয়টা গিয়ে পৌঁছতো না। আর সেইখান থেকেই তৃণমূল গোটা ব্যাপারটাকে ধরে নিয়েছে। যে আন্দোলনটা তারা ঠিক জমিয়ে করতে পারছিল না, সেটাকে সর্বাত্মক রূপ দিয়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 26শে ডিসেম্বর জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন, মনে আছে? তার পরের দিন তিনি তৃণমূলের বিএলএদের সঙ্গেও বৈঠক করেছিলেন, এবং দুটো বৈঠকেই এই শুনানি পর্বে তৃণমূলকে কি করতে হবে সেটা একেবারে জলের মতো বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই যে বলে না, শিক্ষক যদি কোনো বিষয় ভালোভাবে বোঝাতে পারেন, তাহলে খুব খারাপ ছাত্র পরীক্ষায় পাশ করে যায়। সেটা যে কতটা খাঁটি, সেটা শিক্ষক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র হিসেবে অসিত মজুমদার বুঝিয়ে দিয়েছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জানেন তো, তার বিবিধ কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্কে জড়ান। শোনা যাচ্ছে যে 2026-এ তিনি টিকিট নাকি নাও পেতে পারেন। জেলা নেতৃত্বের একটা বড় অংশ তাকে আর প্রার্থী হিসেবে চাইছে না। তো তার ভেতরে একটা মরিয়া বার্তা এমনিতেই ছিল যে কিছু তো একটা শেষ মুহূর্তে যদি চাকা ঘোরাতে হয়, কিছু তো করতে হবে। তিনি এই সময়টায় সব কিছু মিলিয়ে মিশিয়ে অভিষেকের কথাকে শিরোধার্য করে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এবং মনে হয়েছে যে ওই চুঁচুড়া পুরসভায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে পুরপ্রধানের সঙ্গে বিধায়কের ঝামেলার মতো যে বিষয়গুলো আছে, সেগুলোকে মুছে ফেলে দিয়ে লোকজনকে নিয়ে রাস্তায় নেমে যাওয়ার এটাই হচ্ছে বেস্ট উপায়। সুতরাং ব্যাক বেঞ্চার হয়ে যাওয়ার আগে অসিত মজুমদার শুনানির তৃতীয় দিনে দলের সিলেবাস মেনে ঝাঁপিয়ে পড়লেন এবং দারুণ পারফর্ম করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুনানিতে বিএলএ-2রা হাজির থাকবেন, ঢুকতে না দিলে জোর করে ঢোকা হবে। এইটুকুনি শুধু বলেছিলেন।
সেই মতো হুগলির একটা শুনানি কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধা পেল তৃণমূলের বিএলএ2রা। তারপরেই যে কাজটা করতে বলা হয়েছিল সেটা করেছিলেন তারা, কিন্তু যে কাজটা করতে বলেননি সেটা যদি না করলেন তাহলে আর কি হবে। সুতরাং শুনানি কেন্দ্রে গিয়ে তালা ঝুলিয়ে দিয়ে এলেন বিধায়ক অসিত মজুমদার। যদি বিএলও2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। এসআইআরের শুনানি কেন্দ্রে বিএলএদের প্রবেশ নিষেধ, তাই শুনানি বন্ধ করে দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদি বিএলও2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। চুঁচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ হওয়ায় চূড়ান্ত হয়রানিতে পড়েন শুনানিতে আসা মানুষজন। ক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের। নির্বাচন কমিশন সূত্রে দাবি, যে সমস্ত ভোটারকে শুনানি পর্বে ডাকা হয়েছে তাঁরা ছাড়া অন্য কাউকে শুনানি কক্ষে ঢুকতে দেওয়া যাবে না। পাল্টা তৃণমূলের দাবি, শুনানি কক্ষে বিএলএ2দের কেন প্রবেশ করতে দেওয়া হবে না তা লিখিত আকারে জানাতে হবে। এই যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, এদের একমাত্র লাখা ঔষধ ছাড়া অন্য কোনো ওষুধেরা কাজ করবে। যদি শুনানি ঘেটে দেন, ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন। উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন, উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিন। দেখে শুনে মনে হচ্ছে না একেবারে বুথ দখলের রাজনীতি ফিরে এলো বাংলায়। এবার বুথ দখলের আগে তৃণমূল বিধায়ক শুনানি কেন্দ্র দখল করে নিলেন। এবার চুঁচুড়ার বিধায়ক বলতেই পারেন তিনি করে দেখিয়েছেন বলেই তো ওই ধনেখালির বিধায়ক অসীমা পাত্র তার কেন্দ্রে শুনানি বন্ধ করে দিতে পেরেছেন, অথবা ভাটপাড়া, বর্ধমান বা মেদিনীপুর সবকটা জায়গায় তৃণমূলের বিএলএদের শুনানিতে ঢোকানোর জন্য চাপ তৈরি হয়েছে। এটা অনেকটা সেরকম ব্যাপার, জানেন তো, ওই সচরাচর সায়েন্সে থাকে না থিওরি আর প্র্যাকটিক্যাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় থিওরিটা বলেছিলেন, প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটা করে সবাইকে দেখিয়ে দিয়েছেন তিনি। সুতরাং অসিতবাবু ভাবতেই পারেন যে তার কিন্তু একটু নম্বর বাড়া উচিত, কিন্তু যে যাক এটাও তো তাদের হয়তো খেয়াল রাখা উচিত। একই সঙ্গে এটাও তারা প্রমাণ করে দিয়েছেন যাদের জন্য তারা এই জঙ্গি মনোভাব দেখাচ্ছে বা যাদের পাশে দাঁড়ানোর বা কারণটাকে সামনে রেখে মানুষের মনে ছাপ ফেলার চেষ্টা করেছিলেন বা ছাপ ফেলার কথা বলেছিলেন বা আন্দোলনমুখী করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ভোটারদের, বয়স্ক ভোটারদেরই তো আরও বেশি করে হয়রানির মুখে তারা ফেলে দিয়েছে। যে সময়টা তিনি বন্ধ করে রাখলেন ভোট গ্রহণ কেন্দ্র, ওই মানুষজন তো ততক্ষণ ওই লাইনেই দাঁড়িয়ে থাকলেন, মানে তাদের অপেক্ষাটা আরও 2 ঘন্টা বাড়ল। হয়তো পেছনের দিকে যারা রয়েছেন এই 2 ঘন্টার জন্য তাদের শুনানি হবে না আজকে, তাদের আবার আরেক দিন আসতে হবে, আরও একটা দিন নষ্ট, কারণ নির্বাচন কমিশন তো তাদের ছাড় দেওয়ার কথা বলেনি। যে যার নিজের জায়গাটা দেখছে, বুঝলেন তো। নির্বাচন কমিশনও বুঝে গেছে যে তাদের এই মুহূর্তে লোকজনের সমস্যা রয়েছে, লোকজন জোগাড় করে বাড়ি বাড়ি পাঠানোর অনেক ঝামেলা। এবার বাড়ি বাড়িতে গেলে সেই সমস্ত জায়গায় হয়তো তাদের মনে এটাও রয়েছে যে সঙ্গে বিএলএরা যাবেন, অর্থাৎ রাজনৈতিক দলের ছত্র ছায়াতেই গোটা বিষয়টা হবে, সেটা আরেক ঝামেলা। তার থেকে সবাইকে ডেকে আনলে এক জায়গাতেই গোটা গল্পটা হয়ে যাবে। সবাই নিজের সুবিধা দেখছেন, সাধারণ মানুষ তাদের সুবিধা কেউ দেখে না, তারা মাঝখানে পড়ে পড়ে মার খান। দেখুন, বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে নির্বাচন কমিশনকে পার্টি করে দিয়েছে তৃণমূল, কিন্তু ক্ষতি যা হওয়ার তাতে সাধারণ ভোটারদের হচ্ছে, তারা কোল্যাটারাল ড্যামেজের শিকার। এবার যেটা তৃণমূল চায়নি সেটাও কিন্তু হয়ে গেছে। ওই বলে না যে সবাইকে চাবি দিয়ে নামিয়ে দিলে জনগণকে, তখন আর তাদের নিয়ন্ত্রণ যদি হাতে না থাকে ঠিকভাবে, তাহলে খুব মুশকিল। তারা যেটা করার সেটা করে, যেটা না করার সেটাও করে দেয়। মগরায় তাই হয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। জেলায় জেলায় যদি শুনানি বন্ধ করার চেষ্টা এইভাবে তৃণমূল করে,
তাহলে ভোটারদের মধ্যে যে একটা প্রতিক্রিয়া হতে পারে, ওই ভোটাররাও মাঝে মধ্যে ওই বাঁদরদের মতো পাল্টা রুখে দাঁড়ানোর রাস্তায় হাঁটতে পারে, এই হিসেবটা তো ছিল না। ওই মগরাতে ভোটাররা রেগে মেগে পাল্টা ধাওয়া দিয়েছে। এবং তার থেকেও বড় কথা, আরেকটা জিনিসও তাদের তো খেয়াল ছিল না, এসআইআরটা থমকে গেলে ভোটটা কি হবে। নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে বিএলএদের ঢোকা নিয়ে তৃণমূল যদি শুনানিতে বাধা দেয় তাহলে শুনানি বন্ধ করে দেওয়া হবে, বা শুনানি যদি শেষ না হয় ভোটার তালিকা প্রকাশ হবে না। ভোটার তালিকা প্রকাশ না হলে ভোট হবে কী করে? আর ভোট ঘোষণা যদি নিয়ম মতো সময়ে না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা এই কেউ চাইবেন? এই প্রশ্নগুলো আমার ধারণা তৃণমূল নেতৃত্বকেও ভাবতে হচ্ছে, না ভেবে উপায় নেই। কারণ চারপাশে যা হচ্ছে তা সেটা কিন্তু চিন্তার বিষয় তাদের জন্য। আজ দক্ষিণ 24 পরগনা মগরাহাটে গেছিলেন বিশেষ এসআইআর পর্যবেক্ষক সি মুরুগন। সি মুরুগন নামটা তো শুনেছেন আপনারা। বারবার তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবারে দুটো কারণ হতে পারে, এক, তার মুখটা পছন্দ নয়, আর দুই, তার কাজের পদ্ধতিটা পছন্দ নয়। কিছু তো একটা হবে। এতজন বিশেষ পর্যবেক্ষক এসছেন, তার মধ্যে ওনাকেই বেছে বেছে বারবার বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে কেন? তবে আগের থেকে এবার একটা টপকে গেছে, আর অনেক এগিয়ে গেছে। আগে তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছিল, এবার গাড়ির লক ভেঙে তার গাড়ির চালককে টেনে বার করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। মুরুগন বলেছেন তিনি যা বলার কমিশনকে বলবেন, আর কমিশন বলেছে যা জানানোর দিল্লিতে জানানো হচ্ছে। এবার মুরুগনকে হেনস্থার অভিযোগ তো বিজেপিও দিল্লিতে জানাতে পারে। তারা বলতেই পারে বাংলা আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কমিশন নিযুক্ত পর্যবেক্ষকও রেহাই পাচ্ছেন না, বারবার তার উপর হামলা হচ্ছে, কখনো ফলতা, কখনো মগরাহাট। মুরুগন হেনস্থার শিকার। এবার এই কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিজেপি করতেই পারে, এবং করতে তাদের বিশেষ খাটতে হবে না, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই তো আবার কলকাতায় এসছেন। ফলে আন্দোলনের যে জমিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চেয়েছিলেন তৃণমূলের একাংশের অতি উৎসাহে, সেই পাকা গুটি যে কেচে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি অন্তত আজকে দেওয়া যাচ্ছে না। এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। আমরা এসেছি এসআইআর এর উপরে মানে প্রতিবাদ করতে, এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না, মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেভাবে অতটা প্রোটেকশন। আমরা ডিআইবিকে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। বিধানসভা ভিত্তিক যদি ধরা যায় তাহলে দেখা যাবে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিনের থেকে বেশি নাম কাটা গেছে অনেক বিধানসভায়। তাই যেন তেন প্রকারে এসআইআরকে হ্যাম্পার করবার চেষ্টা করছেন। আপনার দিল্লির লোকের কোনো আইএএস এর কাজ হচ্ছে বাংলার টাকা বন্ধ করা, আর আপনার কাজ হচ্ছে এসে বৈধ ভোটারদের হয়রানি করা, তো মানুষ তাতে খেপবে না? দেখুন, পঞ্জাবের ভগবন্ত মান, তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন, আর পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, 4 অকংগ্রেসী বিজেপি নেতা নেত্রী, 4 রাজ্য। এই 4 জনের মধ্যে মিল কোথায়? অনেকগুলো মিল রয়েছে। বিজেপির দৃষ্টিতে 4 জনের মিল কি? এই 4 জনই এমন রাজ্যে বসে রয়েছেন যা বিজেপির দার্শনিক বিচারধারার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। সংঘঘনিষ্ঠ একটা পত্রিকা আছে পাঞ্চজন্য, সেই পত্রিকায় কাল ওই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এসেছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন আর কি। এবার বিএল সন্তোষের বক্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ একটাই মাত্র কারণে, তিনি কিন্তু আসলে বিজেপির ওই চালিকা শক্তির অন্যতম। অন্তরালে থেকে যারা গোটা দেশে দলটাকে পরিচালনা করেন, বিএল সন্তোষ তাদের অন্যতম। এবার সন্তোষ জানিয়েছেন 4টে রাজ্যের ভোটারদের মন জয় করতে হবে, এটাই হচ্ছে তাদের এই মুহূর্তের লক্ষ্য। করে ফেললে কি হবে?
20 বছরের মধ্যে দেশ থেকে নাকি ঔপনিবেশিক মানসিকতাটাই মুছে ফেলতে পারবে বিজেপি। কারণটাও ব্যাখ্যা করে দিয়েছেন। মালয়ালি আর তামিলরা গোটা দক্ষিণ ভারতের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করে। পাঞ্জাব জয় করা মানে শিখ সম্প্রদায়ের মন জয় করা, আর তাতে ওই খালিস্তানি উগ্রপন্থার বিপদটা সেটা অনায়াসে মোকাবিলা করা যাবে, বলা ভালো দূর করে দেওয়া যাবে। আর ভাষার সুযোগ নিয়ে পাকিস্তানের যে পাঞ্জাব, সেখানেও প্রভাবটা ফেলা যাবে। মানে গোটা ব্যাপারটার সঙ্গে দেশের নিরাপত্তার জায়গাটা, দেশের সুস্থিতির জায়গাটা ভীষণভাবে জড়িত। আর বাংলা জয়, তার উদ্দেশ্য নিছক ক্ষমতা দখল নয়, সভ্যতার সংকটের মোকাবিলা করা এবং জনবিন্যাস বদল রুখে দেওয়া। বিএল সন্তোষ খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন বাংলা জয়টা তাদের কাছে গুরুত্বপূর্ণ এই জন্যে যে এর সঙ্গে জাতীয় সুরক্ষার স্বার্থ জড়িত। अपने बंगाल इधर से दूसरे बार का है, इसके लिए मैं करता हूँ, बंगाल इज नॉट ए पॉलिटिकल बैटल फॉर अस, इट इज ए सिविलाइजेशनल बैटल फॉर अस। वी लुक इट इन द सेम वे। टू सेव इंडिया we have to win Bengal, not to, that will not be our 19th or 20th state. To save India from a big demographic challenge, we want to win Bengal and we will win it done. দেখুন, কোথাও গিয়ে আপনাদের স্ট্র্যাটেজিগুলো একরকম লাগছে না? এসআইআর নিয়ে তৃণমূলের যে স্ট্র্যাটেজি, একটা সামাজিক বক্তব্যের আড়ালে একটা সামাজিক ইস্যুকে তুলে ধরে আসলে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা, বিএল সন্তোষ তো সেটাই করলেন। একটা জাতীয় উদ্দেশ্যকে সামনে তুলে রেখে, জাতীয় স্বার্থকে সামনে রেখে তিনি এমনভাবে গোটা বিষয়টাকে পেশ করতে চাইছেন যে মানুষজনের মধ্যে এটাই মনে হয় যে সত্যি তো এই গোটা ব্যাপারটার সঙ্গে যেহেতু জাতীয় স্বার্থ জড়িত, সুতরাং এখানে বিজেপিকে জেতানোটা খুব জরুরি। শেষ বক্তব্যটা ওটাই, জয় করার লক্ষ্য। এবার বিএল সন্তোষ সেটাও বলেছেন যে বিহার কিন্তু বাংলা নয়, বিহারে যে ফর্মুলায় জয় এসছে বাংলায় সেটা কাজ করবে না, তাই বিহারের হাওয়া বাংলাতেও এসে জয় এনে দিয়ে যাবে, এটা ভাবাটা বাড়াবাড়ি। অবশ্য সেটা 14ই নভেম্বর থেকে তৃণমূলের নেতারাও বারবার বলে চলেছেন। খেয়াল করে দেখুন, তারাও তখন থেকে বলেছেন, যেদিন থেকে নরেন্দ্র মোদী বলেছিলেন এই ভোটে জেতার পর এই গঙ্গার জল এরপর বাংলায় যাবে, তখন থেকে তারা বলে এসেছিলেন যে বিহারের হাওয়া, বিহারের জল এখানে কাজ করবে না। একই ইস্যু, বিহারের প্রভাব এক, বাংলায় প্রভাব আর এক। এটা সবাই বোঝাতে চেষ্টা করছে এবং এর বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন রকম কারণও আছে। ধরুন পরিযায়ী শ্রমিকদের কথাটা, বিহারের এবারের ভোটে পরিযায়ী শ্রমিকরা ঢেলে এনডিএকে ভোট দিয়েছেন। ছট পুজোয় বাড়িতে এসেছিলেন, দুদিন পরেই ভোট ছিল, কেউ ফিরে যাননি, সবাই রয়ে গেছেন, ভোটটা দিয়ে গেছেন বিজেপিকে। কিন্তু বাংলায় ভোট হবে এপ্রিল মে মাসে, তখন তো কোনো পরব নেই, এমন কিছু নেই যেটা উপলক্ষে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসতে পারেন। এবার বাংলার এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে মুসলিম। ঈদ পড়েছে 19 আর 20 মার্চ, তারপর প্রায় 1.5 মাসের অপেক্ষা থাকার কথা ভোটের জন্য। এবং তার উপর পরিযায়ী শ্রমিকদের যদি এসআইআরের শুনানির জন্য রাজ্যে হাজির হতে হয়, তাহলে ভেবে দেখুন, একবার আসতে হচ্ছে এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, আবার তারপর এপ্রিল মে মাসে আসাটাই তো কঠিন। সকলের পক্ষে আসাটা সম্ভব নাও হতে পারে, আর যদি মাঝখানে আবার ঈদে আসতে হয়, কাজেই ছুটি পাওয়া, যাতায়াতের খরচ খরচা, এই সমস্ত সমস্যাগুলো একজোট হয়ে এই পরিযায়ী শ্রমিকদের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এবার দেখুন, পরিযায়ী শ্রমিকদের যদি আপনারা ওই যেভাবে সংখ্যাগুরু ধর্মের হিসেবে আজকাল ভোটার ভাগ করা হচ্ছে, এই হিসেবে দেখেন, তাহলে বলতে হবে এদের একটা বড় অংশ তৃণমূলের ভোট ব্যাংক। আর বিএলএ 2দের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই পরিযায়ী শ্রমিকদের শুনানির বিরুদ্ধে প্রবল সরব হয়েছেন, সেটাও মাথায় রাখুন। এমনি তো হননি। যদি আদালতে ভার্চুয়াল শুনানি হতে পারে, তাহলে পরিযায়ী শ্রমিকদের কেন এই শুনানিতে সশরীরে হাজির হতে হবে? এই পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের যে খরচ, সেটা কি নির্বাচন কমিশন দেবে? এই প্রশ্নগুলো তো অভিষেক তুলেছেন। এই প্রশ্নগুলো তোলা মানে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কত? রাজ্যের কর্মসাথী প্রকল্প অনুযায়ী এই নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা 22,40,000।
তার মানে পরিযায়ী শ্রমিকদের পরিবারে যদি 4 জন করে ভোটার থাকে, যদি ধরে নেন, তাহলে প্রায় 1 কোটি ভোট। তাদের পাশে দাঁড়ানোর কথা, তাদের কোথাও গিয়ে তাদের হয়ে কথা বলা, এটা যদি তাদের তৃণমূলমুখী করে ফেলে, এটাই অভিষেকের লক্ষ্য। এই বাজারে 1 কোটি ভোট নিজেদের দিকে টেনে আনতে পারলে তার থেকে ভালো আর কিছু হয় নাকি? অভিষেক অঙ্কটা কিন্তু রীতিমতো কষে ঠসে পাটা ফেলেছেন, এবং অভিষেক এটা জানেন যে এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন এই পরিযায়ীদের জন্য ভার্চুয়ালি ওই শুনানির ব্যবস্থাটা করে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই, 1 ঢিলে 2 পাখি পুরোপুরি হয়ে যাবে, পাশে দাঁড়ানো হবে, উদ্দেশ্য সাধিতও হয়ে যাবে। কারণ এর পরের ধাপে তখন হয়তো এই পরিযায়ীদের জন্য তারা বাইরের থেকে ভোট দেওয়ার অঙ্কটা আরও নির্দিষ্ট করে তুলতে পারবেন। কেউ কেউ হয়তো কৃতজ্ঞতা স্বরূপ ভোট দিতে চলেও আসতে পারেন, এই সংখ্যাটা বাড়তে পারে। সুতরাং অভিষেক অঙ্ক কষেই তবে পাটা ফেলেছেন। সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? তারা চাকরি করতে গেছে, পড়াশোনা করতে গেছে, তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না? যদি এখন হিয়ারিংয়ে তাদের আসতে হয়, তাহলে এই পয়সার দায়িত্ব কারা নেবে, এই খরচের দায়িত্ব? কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে, যারা কাজের জন্য বাইরে আছে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে। ভার্চুয়াল শুনানি লক্ষ লক্ষ লোকের করবে, যত ভুয়ো নাম দিয়েছেন। আর যদি পরিযায়ী শ্রমিক কেউ হয়, সে তো এখানকার হয়, তার কাছে ডকুমেন্ট আছে, সে যদি বাংলাদেশ থেকে ওখানে গিয়ে থাকে কার্ড নিয়ে, তাকে তো আসতেই হবে, আর নাহলে সিধা বাংলাদেশে যাবে। নির্বাচন কমিশন তার সংবিধান মেনে চলে, সংবিধানে যদি ভার্চুয়াল থাকে ভার্চুয়াল হবে, সংবিধানে যদি ফিজিক্যাল থাকে ফিজিক্যাল হবে, অ্যাকচুয়াল হবে। যদি সেগুলো তো আপনি না মানেন, তাহলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। এটা সহজ সরল কথা। এটা আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তা, এটা উত্তরপ্রদেশেও যা, পশ্চিমবঙ্গেও তা। ওর কথার উত্তর দেব, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। তখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবিটা মে মাস পর্যন্ত করতে পারবেন, তারপর দাবিটা না তাকে রিনিউ করাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারাতে হবে। তবে এবার বিজেপি তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হওয়ার অনুমতিটা দেবে কি না, সেটাও তো লাখ টাকার প্রশ্ন। কারণ বিএল সন্তোষের বক্তব্যে পরিষ্কার, বিজেপির জাতীয় নেতৃত্ব এবার বাংলা জয়ের নীল নকশাটা সেটা তৈরি করছে, তৃণমূলও পাল্টা কৌশল করছে। দেখুন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে 13টা নথি নির্বাচন কমিশন অনুমোদন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি প্রকল্পে বাড়ি তৈরির অনুদানের শংসাপত্র, হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। 7 দিন আগেই রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের সার্টিফিকেটটা সহজলভ্য করে দিয়েছে। ঠিক যেরকম এখানে ওই জন্ম শংসাপত্র পাওয়ার জন্য আলাদা কাউন্টার খুলে দিয়েছিল কলকাতা পৌরসভা, সেরকম আর কি, বিশেষ উদ্যোগ, স্পেশাল ড্রাইভ। এবার পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইট যে লিঙ্কটা, একটা নির্দিষ্ট লিঙ্ক রয়েছে তাতে, সেখানে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে, আর তারপর ওটিপি দিয়ে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেওয়া যাবে। সহজ ব্যাপার। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোববার বিএলএদের বৈঠকেও এই সার্টিফিকেট ডাউনলোড করার বা করিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলার বাড়ির শংসাপত্র সেটা কিন্তু একদম বুলেট প্রুফ জ্যাকেটের মতো, রক্ষা কবচ। কিন্তু আমাদের রাজ্যে সব সরকারি প্রকল্পেই তো একটাই চোনা থাকে, দুর্নীতি। বাংলার বাড়িতেও সেটা রয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুদা সদর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কি অভিযোগ করেছেন জানেন? বাংলা আবাসে ব্যাপক দুর্নীতি হয়েছে, 12 জন প্রকৃত গৃহহীন বাড়ি পাননি, অথচ প্রভাবশালী 19 জন টাকা পেয়ে বসে আছেন। তার মানে আবাস দুর্নীতি সেই পুরনো অভিযোগ, বাংলা আবাস সেখানেও সেই প্রকল্পকেও তারা করছে। এবার প্রকৃত যোগ্য মানুষ যদি আবাসের টাকা নাই পান, তাহলে তিনি ওই সার্টিফিকেট কি করে ডাউনলোড করবেন, আর কমিশনের কাছেই বা কি দেখাবেন? চাকরি করছে, যার দোতলা বাড়ি আছে, যার পাকা বাড়ি আছে, সবার বাড়ি আছে, আর আমাদেরকে বাড়ি নাই, তো আমাদেরকে মিলবে না। কেন মিলবে না? পিএমআই লিস্ট বাংলা আবাস যোজনাতে নাম ছিল, মেসেজ ভেরিফাই হওয়ার পরে
আমাদের নাম 11 জনের নাম কাটা গেছে। বিডিও সাহেবকে দায়ী করছি, বিডিও সাহেব তো কেটেছেন। যারা যারা করেছে তাদের বলছি আমার বাড়ির দরকার নাই, আমার নামটা কেটে দাও, আমার বৌমার নামটা কেটে দাও, আর যার নাই তাকে দাও। ফর্ম ফিল আপ হওয়ার পরে আমি আমার বাড়িটাও করি, বাড়ি করার পরে আবার এই 8-9 মাস আগে আমি চাকরিটাও পেয়েছি। এবার আমার লিস্টে নাম এসছে এবং এই লিস্টে নাম আসার পরেও যখন আমি জানতে পেরেছিলাম আমি বলেছিলাম যে আমার নামটা কেটে দেওয়া হোক, কিন্তু কেন কাটেনি এটার ব্যাপারে আমিও জানি। তৃণমূল কংগ্রেসের কোন নেতা টাকা বেশি পাচ্ছে, সেই নেতা টাকা পেয়ে যার নাম সুপারিশ করে বিএলও, ওই যারা ব্লকের যারা প্রতিনিধি বা যারা সরকারি প্রতিনিধি থাকেন তারা সেই নামটাই ঘরের জন্য করেন। এখানে কোনো অফিসার, কোনো পঞ্চায়েত কর্মী, যে মাপের অফিসাররা যদি জড়িত থাকেন, মমতা ব্যানার্জির প্রশাসন বা তৃণমূল কংগ্রেস, মালদা জেলা তৃণমূল কংগ্রেস এটা কিন্তু বরদাস্ত করবে না। আচ্ছা, বাংলার বাড়ি তৈরির উপভোক্তা কজন জানেন? 12 লক্ষ। তার মধ্যে এই 12 জন কিন্তু চোনা ফেলে দিয়েছেন। বিশেষ করে যাদের তালিকায় নাম আছে তারাই যদি ক্যামেরার সামনে বলেন যে তারা অযোগ্য প্রার্থী, তাহলে দুর্নীতিটা তো একদম হাটকলা হয়ে যায়। আপনার চেহারা যতই দশাশই হোক, 1/2 ইঞ্চির একটা কাঁটা সেটা কিন্তু আপনাকে খোঁড়া করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই কজনকে রাজ্য বাড়ি দিল সেই হিসেবটা যেরকম জরুরি, তেমনি কজন বাড়ি পেলেন না, কজন যোগ্য বাড়ি পেলেন না, সেই বঞ্চনার হিসেবটাও রাখা জরুরি। আর যেরকম দেখুন, দুর্গা ঠাকুরের বাড়ি হলো, মানে বাড়ির শিলান্যাস হলো নিউ টাউনে, বিশাল এলাকা জুড়ে দুর্গাঙ্গনের শিলান্যাস। এবার খেয়াল করে দেখুন এর আগে কতগুলো জিনিস হয়েছে। দীঘায় জগন্নাথের বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য সরকার, নামও দেওয়া হয়েছে জগন্নাথ ধাম। শিলিগুড়িতে মহাকাল মন্দির নতুন করে তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুর্গাঙ্গনের শিলান্যাসে দাবি করেছেন যে তিনি স্বামী বিবেকানন্দর বাড়ি প্রমোটারদের হাত থেকে উদ্ধার করেছেন। তাহলে কি দাঁড়ালো? বিজেপির শুধু রাম মন্দির, আর তার সামনে একের পর এক কতগুলো মন্দির দাঁড় করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, দুর্গাঙ্গন, বিবেকানন্দর বাড়ি, সব কটা জায়গার মোটামুটি রাজনৈতিক পেটেন্ট নিয়ে নিচ্ছে রাজ্য সরকার। তাহলে বিজেপি কি করছে? বিজেপির যা করার তাই করছে। তারা প্রশ্ন তুলছে যে সরকারি টাকায় ধর্মস্থান হচ্ছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা প্রশ্নেরও জবাব দিয়ে দিয়েছেন আজ। তিনি জানেন এই প্রশ্নগুলো আসবে এবং তাকে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আর সরকার যখন করে তাদের বেশ কিছু নিয়মকানুন মেনে তো করতে হয়, যেগুলোকে টেকনিক্যাল ব্যাপার বলে আর কি। তো সেই টেকনিক্যাল ব্যাপারও তিনি ঠিকঠাক করে রেখেছেন, টেকনিক্যালি কারেক্ট। বলেছেন ধর্মস্থান নয়, পর্যটন কেন্দ্র তৈরি করছি। এবার ধর্মের পর্যটন সারা বিশ্বে কিন্তু সব থেকে সফল একটা পর্যটন ব্যবসা। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজের আওতায় পড়ে গেছে, ফলে পর্যটনের পরিকাঠামো রাজ্য সরকার তৈরি করে দিতেই পারে। বিদেশ থেকে প্রচুর লোক আসবে এই আশা করতেই পারে। এবার ধর্ম নিয়ে বাণিজ্য, সেটা তো জগন্নাথ মন্দিরে মোটামুটি ভালোই চলছে। 1 কোটি পর্যটকের তাদের এর মধ্যেই দর্শন করা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুর্গাঙ্গনেও দিনে 1 লক্ষ পর্যটকের ভিড় সামলানো যাবে। কিন্তু প্রশ্ন তো অন্য, 1 লক্ষ পর্যটক দিনে নিউ টাউনের ওই দুর্গাঙ্গনে যাবেন কেন? এটারও জবাব আছে। ইকো পার্কে যে কারণে যান সে কারণেই যাবেন, ক্রিসমাস ইভে পার্ক স্ট্রিটে যে কারণে হাঁটেন সেই কারণেই হাঁটবেন। গোটা বিষয়টা হচ্ছে বিনোদন, এরকম একটা জায়গা। কিন্তু মুশকিল হলো এটার মাধ্যমে আরও একটা জিনিস সূক্ষ্মভাবে করা হচ্ছে। বিজেপির যে হিন্দুত্ববাদী, মানে কট্টর হিন্দুত্ববাদী ন্যারেটিভ, সেটা এক্ষেত্রে ঘেঁটে যাচ্ছে। যিনি এত মন্দির তৈরি করেছেন তার বিরুদ্ধে তো মুসলিম তোষরের অভিযোগ তোলা কঠিন। আবার এটাও সত্যি, একবার পক্ষপাতিত্বের ছাপটা গায়ে লেগে গেলে সেটা মোছা কঠিন। সরাসরি দুর্গাঙ্গনের বিরোধিতা না করে বিজেপি তাই ওই মুসলিম তোষরের অভিযোগটাতেই জোর দিয়েছে। হুগলি জেলায় যে বিশ্ব ইজতেমা হবে তাতে সরকারি টাকায় কম্বল বিলির কেন করা হচ্ছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করে বসে আছেন যে গঙ্গাসাগরেও তাহলে কেন কম্বল বিলি করা হবে না। দেখুন, দুর্গাঙ্গনের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর নাম করেননি, কিন্তু তাকে জবাব দিয়েছেন।
একটা করলে আরেকটা করতে হয়, এটাই ধর্মনিরপেক্ষতা। আসলে কি জানেন, ধর্মীয় তোষণের রাজনীতিটা না একদম বাঘের পিঠে চড়ার মতো, একবার বসে গেলে নামার উপায় নেই। একটা মন্দির করলে আরেকটা জায়গায় কেন এই ইজতেমাকে সেখানে সমর্থন করা হচ্ছে না, এই প্রশ্নটা উঠতে পারে। এক সম্প্রদায়কে কিছু দিলে আরেক সম্প্রদায়ের কিছু পাওয়ার আগ্রহ তৈরি হতে পারে, দাবি উঠতে পারে। সাম্প্রদায়িকতার সামনে একবার নরম যদি কেউ হয়েছেন, মাথা তোলার উপায় নেই। কিন্তু মুশকিল কি জানেন, বাংলা রাজনীতিটার দিকে তাকিয়ে দেখুন, মনে হবে বাংলা রাজনীতি তো এখন এই মুহূর্তে এই সাম্প্রদায়িকতার সামনেই পুরোপুরি আত্মসমর্পণ করে বসে আছে। তাতে আপনার আমার বিন্দুমাত্র উপকার হবে না, এক বিন্দু উপকার হবে না, কিন্তু সেই খাতে জলের মতো টাকা খরচ হয়ে যাবে। দুর্গা অঙ্গন টেন্ডার আশা করি হয়ে গেছে, যেখানে করছেন সেটা শিল্পের জায়গা। আমাদের স্ট্যান্ড বরাবরই এক, মন্দির মসজিদ সরকারের বানানো কাজ না। ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য 50 लाख ब्लैंकेट ऑर्डर कर दिया, 15 करोड़ रुपया सैंक्शन कर दिया, सब पेपर मेरा पास है। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে, কংক্রিটের সেতু। गंगा सागर में जितना आएगा ममता बनर्जी, सब लोग को एक एक कंबल आपको देना पड़ेगा। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে। सरकार सबके लिए है, सरकार का 2 आंख है, एक आंख से सरकार नहीं देख सकता है। এই যে আজকে আমি প্রোগ্রামে এসেছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসেছি, কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? উন্নয়ন নাকি ধর্ম, দুয়ের মধ্যে কিন্তু কোনো বিরোধিতা নেই, জানেন তো। দুটো বরঞ্চ দুমুখী প্যারালালিও হাঁটতে পারে, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু মুশকিল হচ্ছে সেটা তো আপনার আমার চোখে, রাজনীতির চোখের দৃষ্টিতে তো এরকম। তারা সব কিছুর সঙ্গে সব কিছুকে মিলিয়ে ফেলতে চায়, জানেন তো। তাই জন্যই উন্নয়ন যেরকম আমরা ভাবি যে নাগরিকের অধিকার, ধর্মাচরণে ও নাগরিকের নিজস্ব অধিকার, কিন্তু রাজনীতি ভাবে না। রাজনীতি কী করলো এক্ষেত্রে? উন্নয়ন আর ধর্মকে সুন্দর করে মিশিয়ে দিল। খুব ভালোভাবে নিবিড় চোখে একটুখানি তাকিয়ে খেয়াল করে দেখুন তো, সরকার কতটা উন্নয়ন করেছে আর কতটা করতে পারেনি, এটাই তো ভোটের আগে মূল ফোকাস হওয়ার কথা ছিল। অথচ আলোচনাটা কী নিয়ে হচ্ছে? মুসলিমদের জন্য কি করা হয়েছে আর হিন্দুদের জন্য কোন কোন মন্দির বানানো হয়েছে। অর্থাৎ আপনার আমার উন্নয়নটা ওই হিন্দু মুসলমান এসে আটকে গেছে। এতে করে একটা সময় মনে হবে উন্নয়ন মানেই হচ্ছে আসলে ধর্মীয় ক্ষেত্রের উন্নয়ন, ধর্মীয় ব্যাপারে উন্নয়ন। এবং মোদ্দা কথা হলো, রাজনীতি এমন একটা পরিবেশ তৈরি করে দিল যেখানে উন্নয়ন আর এককভাবে থাকতেই পারছে না। উন্নয়ন থাকলেই ধর্মটা জুড়ে যাচ্ছে সঙ্গে। এই নন্দীগ্রামের কথাই ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে তিনি সেবাশ্রয় খুলবেন। এবার সেবাশ্রয় এর আগে খুলেছিলেন কোথায়? ডায়মন্ড হারবারে। আপনাদের মনে আছে, আপনাদের ছবি দেখাতাম। সেই সময় ডায়মন্ড হারবারে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যেতেন কম, সেবাশ্রয়ে প্রচুর ভিড় হয়েছিল, কারণ ওখানে তাদের মনে হয়েছিল আরও ভালোভাবে তারা চিকিৎসা পেতে পারে। এরকমই তো এবার গোটা বিষয়টায় একটা পুরনো দিকের কথা যদি মাথায় রাখেন তাহলে কি দেখবেন? 21-এর বিধানসভা প্রচারে কি বলা হয়েছিল? ভোটে জিতলে সরকার উন্নয়নে ভাসিয়ে দেবে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ফটো ফিনিশে হেরে যান। এবার তাই জন্য কি করা হলো? সরকারি প্রতিশ্রুতির আগে দলীয় উন্নয়ন নন্দীগ্রামে পৌঁছে গেল, মানে পৌঁছে যাচ্ছে। সেই উদ্যোগই নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেবাশ্রয়টা কেন? কারণ সেবাশ্রয়টা টেস্টেড। তারা দেখেছেন যে এই রকম ব্যাপার করলে মানুষজন আসে, সেখান থেকে সাহায্য পায়, মানুষের কাজে লাগে, মানুষের মনে থাকে। সুতরাং ওনারা একটা টেস্টেড জিনিসকেই
নন্দীগ্রামে নিয়ে যাওয়া। কিন্তু ওই বললাম, এটাকে যদি কোনোভাবে শাসক দল মানে তৃণমূল এটা বোঝাতে চায় যে আমরা নন্দীগ্রামে উন্নয়নটাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো আর একা উন্নয়ন যেতে পারবে না, তার সাথে কেউ না কেউ ধর্মকে ট্যাগ করে দেবে, মানে জুড়ে দেবে। অর্থাৎ কোনোভাবেই উন্নয়ন যাতে ফাঁকা মাঠে গোল দিতে না পারে তার জন্য ধর্ম বারপোস্ট ধরে দাঁড়িয়ে থাকবে। সেই লক্ষ্যেই তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পে কেউ গেলে কোনো ওষুধ খাবেন না। কেন? তৃণমূল নাকি হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাইয়ে দিতে পারে। সরকারি পরিষেবা মানে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে পর্যাপ্ত না বলেই সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল। এবার এই বিষয়টার সঙ্গে কোন জায়গাটা জড়িয়ে দেওয়া হলো খেয়াল করুন, ধর্ম। সিপাহী বিদ্রোহের শুরুটাও তো ওরকমই হয়েছিল, যেটা ব্যবহার করতে হচ্ছে সেইটার মধ্যেই গোলযোগটা তুলে ধরা হয়েছিল। মনে আছে আপনাদের? সেই টোটাগুলো মুখে দিয়ে ছিঁড়তে হতো বন্দুকে ভরার আগে। সেই টোটা, সেটার মধ্যে চর্বি রয়েছে বলে সেটা মানুষজনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, তাই তারা প্রাথমিকভাবে যে জায়গাটায় সব থেকে আগে আঘাত লাগে সেই জায়গাটা আঘাত দিয়ে দেওয়া হয়েছিল, তারা সবার আগে ওই জন্য ক্ষিপ্ত হয়েছিল। এবার এক্ষেত্রেও সেই ধর্মের একদম প্রাথমিক জায়গাটায় জোর দিয়ে দেওয়া হলো। কোন জায়গায়? একটা অদ্ভুত ভাবাবেগের জায়গায়। এবং এর ফলে কোন জায়গাটাকে আটকানোর ব্যবস্থা হয়ে গেল। একজন অসুস্থ মানুষ হাতের সামনে বিনামূল্যে ডাক্তার, ওষুধ এ সমস্ত পেলে তো যাবেনি, কিন্তু সেই নিশ্চিতভাবে যাওয়াটাকেই একটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো। আর সেটা করতে গিয়েই ধর্মের আশ্রয় নেওয়া হলো এবং এক কথায় সেবাশ্রয়ের পাল্টা হিসেবে ধর্মের আশ্রয় নেওয়া হলো। ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। আশ্রয় হয় বা কোনো স্বাস্থ্য শিবির হয়, বহু মানুষ তারা সেখানে এসে কিছু অতিরিক্ত পরিষেবা পাবেন। তো সেটার জন্য বিচলিত হয়ে যদি কেউ বলেন যে ওখানকার ওষুধ খেলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, তাহলে তো প্যানিক রিয়াকশান। কোনো সুস্থ লোক এটা শুনলে তারা হাসতে হাসতে বিষয়টাকে উড়িয়ে দেবেন। ফলে এর থেকেই বোঝা যায় যে প্যানিক রিয়াকশানে এই ধরনের কিছু ভারসাম্যহীন কথাবার্তা বেরিয়ে যায়। আমাদের একটা অসুখ করলে পিজি যেতে হয়, সেখানে যেতে হয়, সেখানে ডাবল হারবার চালু হয়, আমাদের কোথাও যেতে হবে না, এইখানে থাকবো, এইখানে সব কিছু। এইসব হসপিটালগুলো করেছেন, সুপার স্পেশালিটি বলছেন, তার অবস্থা যদি এই হয়, উনি তো ভোটের জন্য এটা করছেন। তার মানে সব মিলিয়ে মিশিয়ে ভোটটা কিন্তু এবার ধর্মময়, জানেন তো। এবং এই রকম একটা আবহাওয়ার মধ্যেই অমিত শাহ রাজ্যে এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার এক সপ্তাহ পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। একটা অদ্ভুত মিল আছে, প্রধানমন্ত্রী বাংলা হয়ে অসম গেছিলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী অসম থেকে বাংলায় এলেন। এবার ব্যাক টু ব্যাক দুজনের এই বাংলা সফর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্ব তারা দিচ্ছেন। শাহ বছরের শেষ 3টে দিন এই বাংলাতেই থাকবেন। এবার এই জায়গাটায় এসে মানে দেশের সব থেকে বড় সীমান্তবর্তী রাজ্য বাংলায় বসে তিনি পড়শি দেশকে কোনো বার্তা দেন কিনা সেদিকে সবার নজর থাকবে, এটাই স্বাভাবিক। নজর তো দিতেই হবে, কারণ ওপাশটা ক্রমশ কিন্তু ওই ধর্মীয় একটা যোগসাযোগেই আমাদের দেশের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠছে। একটা কথা কিন্তু আপনাদের মনে রাখা উচিত, যারা যারা আমরা সবাই মাঝে মধ্যে ভাবি তো যে এক সময় তো বন্ধু ছিলাম, সবই তো একই ছিল, কেন এরকম হয়ে গেল। ওদের তো মনে রাখা উচিত যে আমরা ওদের সাহায্য করেছিলাম মুক্তিযুদ্ধে। এটা বাস্তব।
তার সঙ্গে এটাও বাস্তব ৭১-এর যুদ্ধে বাংলাদেশের 20% ভারত বিরোধী ছিল, মানে পাকিস্তানপন্থী। এবং এই অবস্থানটা গোড়া থেকেই ওই ৭১-এর সময়, যুদ্ধের সময় যে অসংখ্য বাংলাদেশি মুক্তিযোদ্ধা মারা গেছিলেন, তাদের একটা বড় অংশকে কিন্তু ওই রাজাকাররাই মেরেছিল। তাদের অস্বীকার করবেন কি করে? মুক্তিযুদ্ধের সময় এবং বাংলাদেশের স্বাধীনতার পরে জামাতে ইসলামী প্রকাশ্যে পাকিস্তানপন্থী অবস্থান জানিয়েছে, কিন্তু হ্যাঁ, তখন তারা চাপে পড়ে গেছিল, মানুষজন আবেগের বশবর্তী ছিল, তারা মুক্তিযুদ্ধটাকেই একটা বড় জয় বলে দেখত এবং হাতে গরম যে ক্ষতিগুলো ছিল, যে অত্যাচারগুলো ছিল, সেগুলো সহ্য করে এসেছিল বলে ওদের আর মাথা তুলতে দেয়নি। কিন্তু এতদিনে জামাত সেই সুযোগটা আবার পেয়েছে, পাকিস্তানের সহযোগী জামাত, আর জামাত সেই জায়গাটা, মানে নিজেদের পা ফেলার জায়গাটা, সেটা তৈরি করার জন্য ব্যবহার করেছে এনসিপিকে। এবার এনসিপি এখন, তার আগে ওই হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মঞ্চটা, সেইখান থেকে পা ফেলা এবং তারপর এখন অবশেষে সত্যটা সামনে আসা। মনে আছে আপনাদের? তখন মনে করা হয়েছিল ওই ছাত্র আন্দোলনের পেছনে আসলে কট্টরপন্থীরা রয়েছে, ছিল তো, কিন্তু সরাসরি তারা এলে মানুষজন তাদের অন্য উদ্দেশ্য খুঁজে পেত, তাই জন্য ছাত্রদের সামনে রেখেছিল, নিজেদের ছাত্র, তারাই বাকিদের একজোট করেছিল। এবার এখন সুযোগ বুঝে তারা নিজেদের আত্মপ্রকাশ করেছে নিজেদের রাজনৈতিক দল করে। এবার এখন তো ধাপে ধাপে মিলিয়ে দেওয়ার প্রক্রিয়া আর কি। এবার তার সর্বশেষ প্রক্রিয়াটা হচ্ছে হাতে হাত মিলিয়ে নেওয়া, জোট বেঁধে এই ভোটে লড়া। হয়তো এরপর এনসিপি ওই জামাতের মধ্যেই মিশে যাবে, অর্থাৎ যথা হইতে আসিয়াছ তথায় বিলীন হয়ে যাও, উদ্দেশ্য সাধন হয়ে গেছে। এবার মুশকিলটা হলো, হয়তো এনসিপিটা যখন তৈরি হয়েছে তখনও পর্যন্ত ওই ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতানেত্রী এই এনসিপির মধ্যে ছিলেন, তারা তখন বুঝতে পারেননি, কিন্তু আজকে দাঁড়িয়ে হয়তো বুঝতে পারছেন যে এনসিপিকে পেছন থেকে কলকাঠি নেড়েছে জামাত, তাই তারা একে একে সরে দাঁড়াচ্ছেন। কেন? কেবল বিবেকের টানে, নাকি সরে গিয়ে জামাতের সুবিধা করে দেওয়ার ছক? সবটাই হতে পারে। এখন পর্যন্ত জনা 30 এনসিপি নেতা সরে দাঁড়ানোর কথা বলেছেন, এদের মধ্যে রয়েছে এনসিপির 2 শীর্ষস্থানীয় নেত্রী তাসনিম জারা আর তাসনুভা জাবিন। এখানেই অন্য অঙ্ক। দেখুন, এটাও কারোর মনে হতে শুরু করেছে, অনেক অনেক নেত্রী সরে দাঁড়িয়েছেন আর কি, এবং তারা সবাই গিয়ে স্বতন্ত্র হিসেবে, নির্দল হিসেবে তারা ভোটে দাঁড়িয়ে যাবেন বলে ঠিক করেছেন। তাহলে এর দুটো দিক হতে পারে, 3টে দিক হতে পারে। একটা হচ্ছে পরিষ্কার নিজেদের ভুল বুঝতে পেরেছেন, বিবেকের তাড়নায় ওই যে সাম্প্রদায়িক শক্তি, যে ধর্মান্ধতা, মৌলবাদী, তাদের থেকে সরে এসছেন, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে, এটাও একটা চাল, যে মুহূর্তে সরে এলেন একই সঙ্গে বাংলাদেশের যে মুক্তমনা প্রগতিশীল, তাদের একটা বার্তা দেওয়া গেল যে আমরা স্বতন্ত্র, ওদের মতো নই, আবার আমরা আন্দোলনকারীও বটে। ফলে তারা সবার কাছ থেকেই ভোট কাটবেন, ভোট পেয়ে জিতে যাবেন। ভোটে জিতে যাওয়ার পর নির্দল থেকে দলে ফিরতে কতক্ষণ? আর তৃতীয়, খেয়াল করে দেখুন, এই কট্টরপন্থী মৌলবাদীরা, এরা তো ইতিমধ্যেই মোটামুটি মানসিকভাবে ঠিক করতে শুরু করে দিয়েছে যে ওই নেত্রীদের, নারীদের এই সমস্ত বড় বড় কাজকর্মে থাকার কোনো অধিকারই নেই। সুতরাং হয় তাদের চাপে অথবা তাদের মতে বিশ্বাসী হয়েই হয়তো ওই নারী শক্তি সরে দাঁড়াচ্ছে। বলাটা কোনটা হচ্ছে বলাটা খুব মুশকিল, কিন্তু আপাতত একটা কাটাকুটির খেলা চলছে।